সেই সময়টা ছিল যখন নীলের বয়স ১৫ বছর, এসএসসি দিচ্ছে। আর সুমু তখন ১০ বছরের। যেহেতু রবিউল সাহেব আর মুজাহিদ সাহেবের পিতারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, তাদেরও বন্ধুত্ব হয়েছিল। তাদের পর থেকে তাদের সন্তানরা এবং তাদের সন্তানরা অর্থাৎ নীল, সুমু এবং আর বাদবাকি নাতি নাতনিদের মধ্যেও ছিল অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব। যেদিন সুমু জন্মেছিল সেদিন ৫ বছরের নীল সদ্য জন্ম নেওয়া সুমুকে কোলে নিয়ে বলেছিল, এই পুতুলটা আমার, আমি আমার সাথে নিয়ে যাব। তাকে বাড়ির সবাই মিলে বোঝাতে চাইলে সেই ছেলেটা কেঁদেছিল সেদিন ৫ ঘন্টা। তাই অবশেষে তাকে শান্ত করতে রবিউল সাহেব হেসে বলেছিল, যা, তোর এই পুতুলকে তোর বাড়িতে কোনো একদিন বউ সাজে পাঠিয়ে দিব। সেদিনকের পর থেকে খানবাড়িতে যেয়ে সুমুর সাথে খেলা করা, তার সাথে সব সময় থাকা যেন নীলের নিত্যদিনের একটি কাজ হয়ে উঠেছিল। ধীরে ধীরে তারা বড় হতে থাকে। তাদের মধ্যে থাকা যে বন্ধুত্বের সম্পর্কটা, সেটা যে কখন আরও দীর্ঘ হতে থাকে কেউ সেটা ঠিকই পায় না। ধীরে ধীরে প্রায় সুমুর প্রতিটা জিনিসের সাথেই নীলের সম্পর্ক জড়িয়ে থাকে। যেমন সুমু স্কুলে যেতে না চাইলে তাকে নীল নিয়ে যেত, সে না খেতে চাইলে তাকে জোর করে খাইয়ে দেওয়ার দায়িত্বটাও যেন নীলের ছিল। সে কোনো কিছু করলেই সেখানে নীল থাকবে, সে কিছু না করলেও তাতে যেন নীলের একটা অস্তিত্ব মিশে থাকবে। খানবাড়ির থেকে শেখবাড়ির মধ্যে দূরত্ব ১ কিলোমিটার থেকে ১.৫ কিলোমিটার হবে। হেঁটে যেতে আসতে ৫ থেকে ৬ মিনিট সময় লাগে। যেহেতু দুই বাড়ির মধ্যে দূরত্ব বেশি ছিল না, এই জন্য সুমু প্রতিদিনই ২-৩ বার শেখবাড়িতে যাবে। আর সুমুকে ফেরত দিতে নীল প্রতিবারই নিজে খানবাড়ি এসে তাকে দিয়ে যাবে। এত বছরে সুমুর বিষয়ে প্রায় বাড়ির প্রতিটা মানুষ নীলের উপর নির্ভরশীল। কারণ সুমু কারোর কথা না শুনলেও নীলের কোনো কথা মাটিতে পড়তে দেয় না। নীলের একটা কথা যত দ্রুত সুমু শোনে, তার পরিবার যদি সেই একটা কথাই ১০০ বারও বলে, সুমু সেদিকে কানই দেয় না। তাদের মধ্যে এই সম্পর্কেতে কারো সমস্যা ছিল না, শুধুমাত্র একজন ছাড়া, রজনী শেখ, নীলের মা। তার মনে হতো যে সুমু নীলের জীবনকে কন্ট্রোল করছে। নীলের ওঠা বসা চলাফেরা যেন সুমুর হাতে। সুমু যা বলবে নীল নাকি তাই করবে, অথচ তিনি ভুল বলতেন না। সুমু যা বলতো নীল সেটাই করত। তাতে যদি কারোর কথা অবাধ্য হতেও হয়, সে কোনো সময় পিছুটান করতো না। সে সুমুকে সবসময় আদর করত, কিন্তু যখন সুমুকে শাসন করার দরকার হতো সে ঠিকই শাসন করত। আবার সেই শাসনের পর সে এটাও চেক করত যে সুমু তার উপর রেগে আছে কি না। এমন করেই কাটছিল সব দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন যখন নীল এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরত আসে, দেখেন তার দাদু উঠোনের মাঝ বরাবর দাঁড়িয়ে চিল্লাচ্ছে। কেন? আমি বুঝতেছি না, কেন এরকমটা করতেছে ওরা? ওরা কি পাগল হয়ে গেছে? একটা ছোট্ট মেয়ে শুধুমাত্র একটা জেদের জন্য গ্রাম ছেড়ে শহরে যাবে, তাও আবার তাদেরকে না পাঠায়ে যে ২-১ দিন ঘুরে আসুক, বাচ্চাটার মনটা ভরে যাক, তা না করে পুরো গোষ্ঠী সহ যাইতেছে। এরা কি মেন্টাল হইছে না কি? নীল তার দাদু ভাইকে কোনো সময় এভাবে রেগে যেতে দেখেনি। সে ধীর পায়ে তার দাদুর কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, দাদু, তুমি এত রেগেছো কেন গো? কি হয়েছে বলো তো? মুজাহিদ সাহেব নীলের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তুই তো পরীক্ষা দিতে গেছিলি, তুই তো জানিস না। সুমু দাদু ভাই জেদ করছে, সে আর গ্রামে থাকবে না, সে শহরে চলে যাবে, সে আর গ্রামে থাকবেই না। এই জন্য আমি বললাম যে তাদের ২-১ দিন যাইয়ে ঘুরে আসতে, বাট এখন তারা পুটলা পুটলি বাইদে পুরো গোষ্ঠী সহ শহরে চলে যাইতেছে। আর ২-১ দিনের জন্য না, পুরোপুরির জন্য চলে যাইতেছে। আমি কোনোভাবেই তাদের আটকাইতে পারলাম না। এই কথা শোনা মাত্রই যেন বাজ পড়ল নীলের মাথায়। সে আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে এক দৌড়ে ছুটল খানবাড়ির দিকে। কিন্তু হয়তো তার পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। যখন সে খানবাড়িতে পৌঁছায় তখন খানবাড়ির যে বড় গেট
তাতে লাগানো একটি বড় তালা। সেখানে দাঁড়িয়েছিল সে অনেকক্ষণই। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে একবার সুমুর সাথে কথা বলবে। তার লক্ষ্মীটিকে হয়তো একবার সে বললে তার লক্ষ্মীটি থেকে যেত। কিন্তু হঠাৎ করে তার জেদের এই কারণ কি? সুমু আজ পর্যন্ত অনেক জেদই করেছে, কিন্তু প্রতিটা জেদই নীল সবসময় সামনে নিয়েছে। কিন্তু আজ হঠাৎ এমন কেন? তার সাথে যখন সুমুর শেষবারের মতো দেখা হয়েছিল গত 3 দিন আগে, তখন তো সুমুর মধ্যে কোনো অদ্ভুত জিনিস সে লক্ষ্য করেনি। হঠাৎ কি হলো এই 3 দিনে যে আজ হঠাৎ সুমু গ্রাম ছাড়লো? ফিরে চলে যাওয়ার সময়ই তার চোখ পড়ল তার সামনে পড়ে থাকা একটি নূপুরের ওপর। এই নূপুরটি সে সুমুকে একসময় গিফট করেছিল তার জন্মদিনে। এখানে একটি পড়ে রয়েছে, আরেকটি কোথায়? সে সেই নূপুরটি হাতে তুলে নিল। ধুলোয় মাখা নূপুর, তাও যেন সেই নূপুরে হাজারো হাজারো স্মৃতি মাখা। সেদিন সে বাড়ি ফিরে এসেছিল আর কেঁদেছিল সবার চোখের আড়ালে। কেন? সে নিজেও হয়তো তখন ভালো মতো জানতো না। তার যে একটা অভ্যাস ছিল সুমু, প্রতিদিনের একটা বেঁচে থাকার কারণ ছিল সুমু, আজ সেটা নেই। ওই ঘটনা ঘটার 1 মাস মতো পরে দাদুর সাথে সে গিয়েছিল শহরে সুমুদের বাড়িতে। সুমু সেদিন একবার মাত্র তার সামনে এসেছিল, তার দিকে তাকিয়ে বলেছিল, কেন এসেছেন এখানে? কি চাই আপনার? নীল বলেছিল, দেখ সুমু, জানি না কেন তুই আমার উপর রেগে আছিস, কিন্তু ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। আমি যে তোকে ছাড়া আর থাকতে পারছি না। কেন পারবেন না? আপনার জীবনে তো অনেক মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে। আপনি তো তাদেরকে নিয়েই থাকতে পছন্দ করেন। এখন আমার কিসের দরকার? আপনি তো বললেনই আমি আপনার যোগ্য বউ হতে পারবো না। তাহলে কেন এসেছেন আমাকে নিতে? যান, ফিরে চলে যান, আমার সামনে আর আসবেন না। সৌম্যর সামনে 2 হাঁটু গেড়ে বসে তার হাত ধরে সেদিনকে নীল অনেক কেঁদেছিল, তাকে ফিরে আসতে বলেছিল। কিন্তু সুমুর জেদ, সে আসবে না। সে বলেছিল, আপনি জানেন নীল ভাই, আপনি আমাকে মারলেও হয়তো আমি সেদিন অত কষ্ট পেতাম না। সেদিন আপনি যেই কথাগুলো বলেছিলেন আমায় এত কষ্ট দিয়েছিল। অভিমান করেছি আপনার উপর, অনেক অভিমান করেছি। এই অভিমান হয়তো আমি নিজেও ভাঙতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে না অনেক অনেক ভালোবাসি। ভালোবাসি কি তা আমি জানি না, কিন্তু আমার মনে যা আছে তাকে যদি ভালোবাসা বলা হয় তাহলে আমি আপনাকে অফুরন্ত ভালোবাসি। কিন্তু হ্যাঁ, তার থেকে যে আমার জেদ বেশি, আমি যাব না, আমি কোনোভাবেই গ্রামে ফিরবো না। আপনি চলে যান, আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। সেদিনকে তো এই কথাগুলো আমি রাগের বশে বলেছিলাম তোকে লক্ষ্মীজি। না, আপনি সেগুলা রাগের বশে বলেননি। আর বললেও শুনেছি নাকি রাগের বশে মানুষ সত্যি কথাই বলে। হয়তো আপনার মুখ দিয়ে সেদিনকে আমার জন্য যত বিরক্ততা, যত ঘৃণা বেরোয় এসেছিল, আমি হয়তো কোনো সময়ই আপনার যোগ্য বউ হতে পারবো না, এটাই সত্যি। কিন্তু সর্বোচ্চই চেষ্টা করে যাব। আর যেদিন মনে করব আমি আপনার স্ত্রী হতে পারবো, সেদিন ফিরে যাব। তার আগে আমি ফেরত যাব না। আর হ্যাঁ, আপনার ওপর অভিমান আমার কোনো সময়ই যাবে না। সব সময় এই অভিমানটা আমার মনে গেঁথে থাকবে নীল ভাই। কারণ আপনি আমাকে সেদিনকে ওই কথাটা না বলতেও পারতেন। কেন বললেন সে কথাটা? সুমো, বিশ্বাস কর, তুই যে আমার বউ হওয়ার যোগ্য না, এটা আমি মজা করে বলছিলাম। এটাকে সিরিয়াসলি নিস না, কারণ আমি জানি তুই ছাড়া আমার জীবনে আর কারণ না। নীল ভাই, আপনি যদি এটা মনে করে থাকেন যে ওই কথাটা আমাকে আঘাত দিয়েছে, তাহলে ভুল। সেই কথাটা তাও তো আমাকে বলেছেন, কিন্তু আপনার যে কথাটা আমায় আঘাত দিয়েছে সেটা তো আমার সাথে জড়িত না। কেন? কেন আপনার সব অভিমান, রাগ, ঘৃণা সব আমার সাথে জড়িত থাকার কথা না? কিন্তু সেখানে কেন আরেকজনের নাম নিয়েছিলেন আপনি? আমি পারবো না, আমি আপনাকে অন্য কারোর হতে দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, এত সহজে আপনাকে নিজের করে নিব না, আর নিজেকে আপনার কাছে সঁপে দিব না। আপনাকে আমার যোগ্য হতে হবে, আর এদিকে আমি আপনার যোগ্য হয়ে উঠব।
পারবেন তো আমার যোগ্য হয়ে উঠতে? তুই শুধু বল আমায় কি করতে হবে সুমো, তোর যোগ্য হয়ে উঠতে। বিশ্বাস কর, এই পৃথিবীতে এমন কাজ নেই যেটা আমি করতে পারবো না শুধু তোর যোগ্য হয়ে উঠতে। হুম, না নীল ভাই, আপনাকে নিজের থেকে বের করতে হবে কি হলে আপনি আমার যোগ্য হবেন। আমি বলে দিতে পারবো না। নিজের মতো নিজে যোগ্য হয়ে উঠুন, সেটাই যথেষ্ট। তবে হ্যাঁ, কোনো দিনও যদি আপনার কোনো জিনিসের সাথে কোনো আরেকটা লোকের অস্তিত্ব জড়িয়ে থাকে, সেদিনে মনে রাখবেন সব শেষ হয়ে যাবে নীল ভাই, সব। সেদিন নীল তার দাদুর সাথে ফেরত এসেছিল। তারপর থেকে সে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। সে চেয়েছিল সব কিছু দিয়েই সে যেন সুমোর যোগ্য হয়ে উঠতে পারে। আর সুমো এদিকে নিজের আপ্রাণ চেষ্টা করেছে নীলের যোগ্য হয়ে ওঠার। সেদিনকের কথাগুলো মনে পড়তে পড়তেই নীলের মন পুনরায় খারাপ হয়ে গেল। একটি দীর্ঘশ্বাস ছেড়ে সে সামনের দিকে তাকালো। দেখলো সুমো হেঁটে হেঁটে যেন কোথা থেকে আসছে। শুনেছে যে সকালে বেরোয় গেছে, কিন্তু কোথায় গিয়েছে বাড়ির কেউ জানতো না। এখন সুমোকে বাড়ির ভিতরে আসতে দেখে একটু স্বস্তি পেল। এই এপিসোডটা একটু ছোট হইলো, প্লিজ কিছু মনে করেন না, কারণ আমি পড়ার ইসের ভিতরে আর অনেকগুলা কাজের ভিতরে ছিলাম, এই জন্য আর কি টাইম পাইনি করার, ভালো করে লেখার। আর ভাই আমি এই গল্পটা এই এপিসোডটা করার পরে এডিট করার সময় ভালো করে দেখলাম, ভাই আমি একটা 15 বছরের ছেলের আর 10 বছরের মেয়ের ওরকম লিখলাম। ভাই আমি আমার এখন নিজের ব্রেনের উপর নিজের প্রশ্ন উঠতেছে, মানে কি খাই আমি এইসব ভাবতেছি, কি খাই? ও সকাল থেকে কিছু খাই নাই, খালি পেটেই আছি। যাই হোক, কিছু মনে করিয়েন না আমার আবোল তাবোল গল্প দেখা, আমি অতটাও পাগল না। আর হ্যাঁ, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করতে ভুলেন না। ভাই আপনারা একটুও কমেন্ট করেন না কেন? কেন করেন না? কমেন্ট করতে কি হয়? আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।